he does go full rubber stamps and to give Bangladesh their first test match win. 15 বছর পর উইন্ডিজের মাটিতে বাংলাদেশের টেস্ট জয়। ক্যারিবীয়দের 101 রানে হারালো টাইগাররা, সিরিজে সমতা। বাংলাদেশ ভারত সম্পর্কের সংকট চূড়ান্ত সীমায়, মত বিশ্লেষকদের। জোরালো প্রতিবাদে কূটনৈতিকভাবে শক্ত অবস্থানে বাংলাদেশ। জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় আজ রাজনৈতিক দলগুলোর সাথে বসছেন প্রধান উপদেষ্টা। কাল বৈঠক করবেন ধর্মীয় নেতাদের সঙ্গে। এবং কুমিল্লা অঞ্চলের লেভেল ক্রসিং এর বেশিরভাগই অবৈধ। জনগুরুত্বপূর্ণ কাজ বাদ দিয়ে বিপুল ব্যয়ে অপ্রয়োজনীয় 6টি স্টেশন নির্মাণ রেলওয়ের। স্বাগত এখন বাজারের সঙ্গে আছি আমরা দুজন, আমি সুমাইয়া রাত্রি এবং আমি উজ্জ্বল হাফিজ। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনাকে ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন বলেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। ভারতের দুঃখ প্রকাশকে ইতিবাচক উল্লেখ করে তারা বলছেন, হামলার জবাবে জোরালো প্রতিবাদ বাংলাদেশের কূটনীতিকে শক্ত অবস্থানে নিয়েছে। যদিও বাংলাদেশ ভারত সম্পর্কের সংকট এখনও চূড়ান্ত সীমায় অবস্থান করছে বলেও মত বিশ্লেষকদের। নাইমা বীরের প্রতিবেদন। কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনের সামনে সহিংস বিক্ষোভের মাত্র 3 দিনের ব্যবধানে আগরতলায় সহকারী হাইকমিশনের অফিস ভাঙচুর, পোড়ানো হয় বাংলাদেশের জাতীয় পতাকা। প্রথমে বিক্ষোভের ডাক, পরে আক্রমণ। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে থাকলেও শুরুতে পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের তেমন ভূমিকা নিতে দেখা যায়নি। পরে পুলিশ বাহিনী ও টিএসআর সদস্যরা যখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, ততক্ষণে হাইকমিশনের ভেতরের আসবাবপত্র সব ভেঙে ফেলা হয়। আগরতলায় বাংলাদেশের কূটনৈতিক মিশনের নিরাপত্তা প্রদানে ব্যর্থ হওয়া ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। বাংলাদেশ ভারত সম্পর্ক এখন সংকটের চূড়ান্ত সীমানায় রয়েছে বলেও মত তাদের। ওখানে যে ঘটনাটা ঘটেছে এটা নিশ্চিতভাবেই ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন। তার কারণ হলো ভিয়েনা কনভেনশনের বলা আছে পরিষ্কার করে যে কোনো স্বাগতিক দেশ অন্য দেশের দূতাবাসের কর্মকর্তা, কর্মচারী এবং সম্পদ এটা সুরক্ষা দেওয়ার দায়িত্ব তাদের। তো সেখানে যদি সেই সুরক্ষা না থেকে থাকে তাহলে দায়িত্বটা তাদের ঘাড়েই পড়ে। আমার মনে হয় অলরেডি আমরা পিক অফ দ্য ক্রাইসিস পৌঁছে গিয়েছি, কারণ এর চেয়ে খারাপের দিকে যাওয়া মানে সম্পর্ক ভেঙে যাওয়া, এবং বাংলাদেশও চাইবে না, ভারতও চাইবে না। ভারতে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতেই এমন ঘটনা পরিকল্পিত মনে করে ঢাকা। প্রথমে প্রতিবাদ লিপি ও পরে হাইকমিশনারকে জরুরি তলব করে প্রতিবাদ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে সকল প্রকার ভিসা ও কনসুলার সেবা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশন। হামলার জবাবে এমন জোরালো প্রতিবাদ করায় কূটনৈতিকভাবে শক্ত অবস্থানে রয়েছে বাংলাদেশ, যা ভারতের জন্য স্বস্তিদায়ক নয়। বাংলাদেশও কিন্তু পাল্টা পদক্ষেপ নিয়েছে। ভিসা ইস্যু করা বন্ধ, অফিস আপাতত বন্ধ। কাজেই এই যে শাস্তিমূলক পদক্ষেপ বাংলাদেশ নিয়েছে, এটা ভারতের জন্য যথেষ্ট অপমানজনক, এবং এই অপমানটা তারা অর্জন করেছে। দুদেশের সম্পর্ক এমন সংকটে পৌঁছানোর পেছনে ভারতের কিছু মিডিয়াকেই অনেকটা দায় দিচ্ছেন বিশ্লেষকরা। বলছেন, পতিত আওয়ামী লীগ সরকার ও শেখ হাসিনারও ষড়যন্ত্র থাকতে পারে এতে। পশ্চিমবঙ্গের মিডিয়ার কথা শুনলে মনে হয় যেন যে কোনো সময় যুদ্ধই লেগে যাবে। তবে এটা আমার মনে হয় পুরো বিষয়টাই নাটক, আর এখানে অর্থের লেনদেন হচ্ছে। আমাদের এখানকার বিগত শাসক গোষ্ঠী তারা প্রচুর অর্থ ছড়াছড়ি করেছে, এবং সেই অর্থের একটা বড় অংশ এই ইন্ডিয়ার মিডিয়ার পেছনে খরচ করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি একটা বিভ্রান্তি, মিডিয়াতে এক ধরনের অপপ্রচার চলছে, এক ধরনের অতিরঞ্জন, মিথ্যাচার এগুলো চলছে। এগুলো যদি ক্রমাগত চলতে থাকে তাহলে কিন্তু এই ধরনের ঘটনা আবার ঘটবার একটা আশঙ্কা থাকবে। 1961 সালের ভিয়েনা কনভেনশনের চুক্তি অনুযায়ী ভিনদেশের দূতাবাসের জন্য জায়গা বরাদ্দের পাশাপাশি সেখানে কর্মরত কূটনীতিকদেরও নিরাপত্তা নিশ্চিত করতে হয় দেশগুলোকে। নাইমা বীর, এখন, ঢাকা। এদিকে আগরতলায় সহকারী হাইকমিশনে হামলার ঘটনার ব্যাখ্যা জানতে গতকাল ভারতীয় হাইকমিশনার প্রণয় বার্মাকে
জরুরি তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। পরে হাই কমিশনার প্রণয় ভার্মা জানান, একটি ঘটনা দুদেশের সম্পর্কে প্রভাব ফেলবে না। অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে চায় নয়াদিল্লি। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, কূটনৈতিক প্রক্রিয়াতেই জবাব দিচ্ছে ঢাকা। এছাড়া নিরাপত্তাজনিত কারণে আগরতলায় ভিসা সহ সব ধরনের কনসুলার সেবা স্থগিত করেছে বাংলাদেশ। নাইম আবিরের আরও একটি প্রতিবেদন। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনার জেরে মঙ্গলবার খুব অল্প সময়ের নোটিশে ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করবার সাথে সাথেই বেরিয়ে যান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়াজ হামিদুল্লাহর সাথে বৈঠক হয় মিনিট 20-এর। বেরিয়ে সাংবাদিকদের কোনো প্রশ্নের সুযোগ না দিয়েই কথা বললেন ভারতের হাইকমিশনার। জানালেন, ভারত বাংলাদেশ সম্পর্ক বহুমাত্রিক, নির্দিষ্ট কোনো ঘটনায় দুদেশের সম্পর্ক আটকে থাকবে না। We have such wide-ranging relationship, multifaceted relationship, and as I've said, you cannot reduce it to one issue or one agenda. As we are working across so many issues, and we really want to build a positive, stable, constructive relationship moving forward. There are so many things we are doing. There are so many interdependencies we have, and we want to build on those interdependencies. যে কোনো অবস্থায় দুদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার কথাও বললেন। মিলল অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করবার প্রতিশ্রুতিও। We are willing to engage with the interim government of Bangladesh, and we remain interested in working with the government of Bangladesh to fulfill our shared aspirations for peace, security, and development. নিরাপত্তাজনিত কারণে আগরতলার কনসুলার সেবা সাময়িক বন্ধ করেছে বাংলাদেশ। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, ভারতীয় মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। কূটনৈতিক মিশনে হামলার ঘটনার জবাব বাংলাদেশ কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করেই দিচ্ছে। না, আমরা এটার যেগুলো যে ডিপ্লোম্যাটিক যে প্রসেস, সেই অনুযায়ী তো আমরা প্রোটেস্ট আপনারা জানিয়েছি, ঠিক না? এবং আমরা মনে করি যে সেটা দেখেন যে বাংলাদেশকে নিয়ে যে মিস ইনফরমেশনের ক্যাম্পেইন হচ্ছে, তারই কিন্তু এটা রেজাল্ট। ডক্টর ইউনূস জাতীয় ঐক্যের ডাক দেবেন বলে জানিয়েছেন প্রেস সচিব। এজন্য ধারাবাহিক বৈঠক করবেন তিনি। আমাদের জাতীয় ঐক্যটা এইখানে খুব জরুরি, কারণ আমাদের দেশকে নিয়ে এক ধরনের মিস ইনফরমেশন ছড়ানো হচ্ছে। আমাদের দেশের ইমেজের একটা প্রশ্ন আছে এখানে। নাইম আবির, এখন, ঢাকা। দেশের সার্বভৌমত্ব অখণ্ডতার প্রশ্নে ভারতকে এক চুল ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক শেষে একথা বলেন তিনি। দেশের সার্বিক পরিস্থিতি জানতেই প্রধান উপদেষ্টা তাদের ডেকেছেন বলে দাবি ছাত্র নেতাদের। ভারতের সঙ্গে চলমান বৈরিতা, পানি বন্টন, সীমান্ত হত্যার বিচার, ভারতের সঙ্গে অতীতে করা চুক্তি, জনসম্মুখে প্রকাশ ছাড়াও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ নানা বিষয়ে আলোচনা হয় বৈঠকে। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আজ রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে এবং আগামীকাল ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। ভারত সরকারের সাথে ফ্যাসিস্ট সরকারের যে ধরনের গোপন চুক্তিগুলো হয়েছে, সেটি যেন প্রকাশ করা হয়। ফেলানি হত্যা সহ সীমান্ত যতগুলো হত্যা হয়েছে, সেগুলোর জন্য বিচার নিশ্চিত করা হয় এবং পানির যে ন্যায্য হিস্সা, সেই হিস্সাটি যেন বাস্তবায়ন করা হয় এবং আমাদের যেই বাণিজ্যিক যে সম্পর্কটি রয়েছে ভারতের সাথে, সেই সম্পর্কটি যেন ন্যায্যতার ভিত্তিতে হয়। ফ্যাসিবাদের সমর্থন দেওয়ার কারণে ভারতের উপর মানুষের ক্ষোভ রয়েছে, তবে বিদ্বেষ নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বাংলাদেশের মানুষের ক্ষোভ দূর করতে ভারতকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান নাহিদ। রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক ভিডিও বার্তায় এমন আহ্বান জানান তিনি। বাংলাদেশের মানুষের ভারতের বিরুদ্ধে একটা দীর্ঘদিনের ক্ষোভ রয়েছে, কারণ বাংলাদেশে যে ফ্যাসিস্ট সরকার ছিল, সেই সরকারকে ভারত নিঃশর্তভাবে সমর্থন জানিয়ে এসেছে। আমরা কোনো দেশ নিয়েই আমাদের জায়গা থেকে আমরা বিদ্বেষ ছড়াবো না এবং কোনো রাষ্ট্রের পতাকাকে আমরা অবমাননা করব না, এবং ভারতেরও উচিত বাংলাদেশের মানুষের এই ক্ষোভ আসলে দূরীকরণে তাদের নিজেদের জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করা। শেখ হাসিনা 15 বছর ধরে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, এখনও ভারতে বসে দেশবিরোধী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, তাই তাকে ক্ষমা করা যায় না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল আরও বলেন, বুকের রক্ত দিয়ে নিজেদের অধিকার আদায় করেছে বাংলাদেশের মানুষ, তাদের সেই অর্জনকে খাটো করে দেখার
ভারত যেন বাংলাদেশের জনগণের বিরুদ্ধে না দাঁড়ায়। ষড়যন্ত্র মোকাবিলায় সবার মাঝে আন্দোলনের সময়ের মতো দৃঢ় ঐক্য ধরে রাখার তাগিদ দেন বিএনপি মহাসচিব। এছাড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফেরার ইঙ্গিত দেন তিনি। ভারতে বসে বিদেশে বসে বাংলাদেশকে কিভাবে ক্ষতি করা যাবে, কিভাবে বাংলাদেশ স্বাধীনতাকে বিপন্ন করা যাবে, কিভাবে বাংলাদেশকে আবার অন্ধকার দিকে ঠেলে দেওয়া যাবে, সেই ষড়যন্ত্র চক্রান্তে লিপ্ত হয়েছে। এদের কি কোনো ক্ষমা করা যায়? এদের কি কখনো ক্ষমা করা যায়? আজকে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। বন্ধুগণ, এই চক্রান্তকে রুখে দাঁড়াতে হলে আমাদের যেটা দরকার, ঠিক আন্দোলনের সময় আমাদের দৃঢ় ঐক্য ছিল, ঠিক সেরকম ঐক্য আমাদেরকে আবারও শক্ত ধরতে হবে, ঐক্যকে দৃঢ় করতে হবে। $470 কোটি ঋণের চতুর্থ কিস্তি ছাড়ের আগে 12টি শর্ত IMF-এর, যার সবগুলোই পূরণ করেছে বাংলাদেশ ব্যাংক। তবে রাজস্ব আদায়ের শর্ত এখনও পূরণ হয়নি। চলতি মাসে কিস্তি ছাড়ের আগে বাংলাদেশে আসা সংস্থাটির পর্যবেক্ষণ দলটি এমনটি জানিয়েছে বাংলাদেশ ব্যাংকে। মঙ্গলবার সফরের প্রথম দিনে গভর্নর, ডেপুটি গভর্নর ও নির্বাহী পরিচালকদের সাথে বৈঠকে এমনটি জানায় IMF। আরও জানাচ্ছেন আতাউল নিয়ন। রিজার্ভ যখন তলানিতে আর আমদানি দায় মেটাতে যখন চাপ বাড়ছে, তখন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছ থেকে $470 কোটি ঋণের প্রতিশ্রুতি পায় বাংলাদেশ। তবে এজন্য আর্থিক খাতে সংস্কার সহ শর্ত পূরণ করতে হবে সরকার, বাংলাদেশ ব্যাংক, NBR সহ বেশ কয়েকটি সংস্থাকে। আর 2023 সাল থেকে এখন পর্যন্ত 3টি কিস্তিতে $231 কোটি পেয়েছে বাংলাদেশ। এবার চতুর্থ কিস্তির আগে 12টি শর্ত দেয় IMF, যে বিষয়ে গত সেপ্টেম্বরে প্রথম বাংলাদেশে আসে সংস্থাটির প্রতিনিধি দল। সে সময় শর্তের বিষয়ে অবহিত করে তারা, সেই সাথে সার্বিক বিষয়ে পর্যবেক্ষণ করে যায় IMF। এরপর চলতি মাসে কিস্তি ছাড়ের আগে ফের বাংলাদেশে আসে IMF-এর অন্তত 10 সদস্যের একটি পর্যবেক্ষণ প্রতিনিধি দল। আর প্রথম দিনই গভর্নর, ডেপুটি গভর্নর ও নির্বাহী পরিচালকদের সাথে দীর্ঘ বৈঠক করে তারা। বৈঠকে সাম্প্রতিক নেওয়া সব পদক্ষেপের বিষয়ে জানতে চায় সংস্থাটি, সেই সাথে সেগুলো পর্যবেক্ষণ রাখার কথা জানায় তারা। এ সময় IMF-এর পর্যবেক্ষণে চলতি সময়ে মূল্যস্ফীতি 7.2% থাকার কথা থাকলেও তা এখন আছে 11.6%। তা অতি উচ্চ পর্যায়ে আছে বলে জানায় তারা। তবে সুদ হার বাড়িয়ে মূল্যস্ফীতি কমাতে যে উদ্যোগ নেওয়া হয়েছে তা অব্যাহত রাখতে বলেছে IMF। মূল্যস্ফীতির ব্যাপারে তাদের গভীর ভালো রকমের পর্যবেক্ষণ আছে, সেটা তারা বলেছে যে আমরা বারবার বলে আসছি যে মূল্যস্ফীতি কমাতে হবে, কিন্তু মূল্যস্ফীতি আসলে বাড়ছে। বাড়তি পলিসি রেট দীর্ঘদিন অব্যাহত থাকলে তারা একটা কার্ভের মাধ্যমে দেখিয়েছে যে আমাদের পক্ষে এটা 26 সালের শেষে গিয়ে আমাদের ওই 6 বা 7 এর কাছাকাছি চলে আসা সম্ভব। সেই সাথে কিছুটা দেরি হলেও বাংলাদেশ ব্যাংক রিজার্ভ, কাঠামো ও নীতিগত সব শর্ত পূরণ করলেও এখনো পারেনি সরকার ও NBR। কিছু শর্ত দিয়েছিলেন বা কয়েকটা বেঞ্চমার্ক বাংলাদেশ ব্যাংকের পক্ষে ছিল এবং কিছু ছিল আমাদের সরকারের পক্ষে। তো এবার যেটা হয়েছে যে বাংলাদেশ ব্যাংক রিজার্ভ সংক্রান্ত যে বেঞ্চমার্কটা, আমরা বলি যে নেট ইন্টারন্যাশনাল রিজার্ভ বা IMF-এর ক্ষেত্রে BPM6, সেটা আমাদের গতবারে মনে হচ্ছিল যে এই টার্গেটটা অ্যাচিভ করা বাংলাদেশের পক্ষে খুব কঠিন হবে, কিন্তু দেখা গেছে যে এই টার্গেটটা আমরা মিট আপ করতে পেরেছি। এবং আরও যেগুলো ইন্ডিকেটিভ টার্গেট ছিল, কিছু স্ট্রাকচারাল কিছু মেজারমেন্ট দেওয়ার কথা ছিল, সেগুলো আমরা অ্যাচিভ করতে পেরেছি। শুধুমাত্র গভর্নমেন্ট সাইডে NBR-এর পক্ষে অর্থাৎ ট্যাক্স সংক্রান্ত যে টার্গেটটা, সেটা তারা বলেছে যে এটা অ্যাচিভ করা যায়নি। সেই সাথে মূল্যস্ফীতি কমাতে সুদ হার আরও কিছু বাড়াতে বলেছে তারা। এছাড়া চতুর্থ কিস্তি ও অতিরিক্ত $300 কোটি মধ্যে বাংলাদেশ কত পাবে তা জানা যাবে চলতি মিশন শেষে। আতাউল নিয়ন, এখন, ঢাকা। ঢাকা চট্টগ্রাম রেলপথ ডাবল লাইন হওয়ায় রেলপথে বেড়েছে গতি। কক্সবাজারগামী 2টি ট্রেন সহ এ পথে বেড়েছে ট্রেনের সংখ্যাও। তবে বাড়েনি রেলপথের নিরাপত্তা। কুমিল্লা অঞ্চলের 3 শতাধিক লেভেল ক্রসিংয়ের বেশিরভাগই অবৈধ। জনগুরুত্বপূর্ণ স্বয়ংক্রিয় লেভেল ক্রসিং নির্মাণে নজর না দিয়ে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে 6টি স্টেশন, যা তেমন একটা কাজেই আসছে না। কামরুল হাসানের ছবিতে মাসুদ আলমের প্রতিবেদন। কুমিল্লার ময়নামতি রেলওয়ে স্টেশন 10 কোটি টাকায় স্টেশনটি নির্মাণ করা হলেও গেল 7 বছরে যাত্রীদের কল্যাণে তেমন কাজে আসেনি। নজরকাড়া প্ল্যাটফর্ম ছাড়াও স্টেশনে রয়েছে ভিআইপি গেস্টরুম,
হলরুম, সিগন্যালিং রুম ও স্টেশন মাস্টারের কক্ষ। তবে স্টেশনটিতে কোনো ট্রেনের যাত্রাবিরতি না থাকায় ধীরে ধীরে রূপ নিচ্ছে পরিত্যক্ত ভবনে। ঢাকা চট্টগ্রাম রেলপথের কুমিল্লার অংশে এমন ডিজাইনের স্টেশন রয়েছে আরও 5টি, সেগুলোরও প্রায় একই দশা। অথচ একটি স্টেশনের টাকায় জনগুরুত্বপূর্ণ এমন 100টি লেভেল ক্রসিং নির্মাণ করা যেত, কিন্তু সেটি না করায় অরক্ষিত এসব ক্রসিং ব্যবহার করে রেললাইন পারাপারে অসাবধানতাবশত কিংবা চালকের ভুলে প্রতিদিনই ঝরছে প্রাণ। স্থানীয়রা বলছেন, রেলের অপরিকল্পিত উন্নয়নের খেসারত দিচ্ছেন তারা। পরিকল্পনা যখন করা হয়, অগ্রাধিকার যখন সেট করা হয়, সেখানে জনস্বার্থ কতটুকু থাকে। সরকারের কর্তা ব্যক্তিরা ইচ্ছা করেন স্টেশন হয়, ইচ্ছা করেন লেভেল ক্রসিং অরক্ষিত থাকে, আর মানুষ এইভাবে মরে। আমার মনে হয় যে সরকারি টাকা আমাদের ব্যয় করতে গেলে অবশ্যই পরিকল্পনা মাফিক ব্যয় করা দরকার। রেলওয়ে পুলিশের তথ্য বলছে, কুমিল্লা অঞ্চলের 235 কিলোমিটার রেলপথে অরক্ষিত লেভেল ক্রসিংয়ের সংখ্যা 3 শতাধিক, যার বেশিরভাগই অবৈধ, যেখানে গেল 18 মাসে প্রাণ হারিয়েছেন 1.5 শতাধিক মানুষ। সম্প্রতি এমন এক দুর্ঘটনায় কুমিল্লার বুড়িচংয়ের কালিকাপুরে এক অরক্ষিত লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ যায় অটোরিকশায় থাকা 7 জনের। বছরে 2, 4, 5, 6টি দুর্ঘটনা এখানে ঘটে থাকে। কর্তৃপক্ষ সংশ্লিষ্ট মিলে যদি একটা গেট প্রদান করতেন, তাহলে এলাকাটাও নিরাপত্তা থাকতো, আমাদের এলাকাবাসীও একটা নিরাপত্তা থাকতো। একটা রেল গেট হইলে আমাদের সবচেয়ে থেকে উপকার হবে, এবং আমরা দেশবাসী এবং আমাদের যে পূর্বাঞ্চলের মানুষগুলা বা পশ্চিমাঞ্চলে বাক্সমূল, এই তারার লেগে অনেক সুবিধা হবে। বিভিন্ন অজুহাত দেখাইতেছে যে এখানে দেওয়া যাবে না, এই মেন রাস্তা না, রেল রাস্তা, স্থানীয় সরকারের মন্ত্রণালয়, একজনে এক কথা বলে ভাইজান। এদিকে রেলওয়ে বলছে, তাদের সাথে সমন্বয় না করে এলজিইডি সহ সরকারি নানা দপ্তর যত্রতত্র লেভেল ক্রসিং তৈরি করায় ঝুঁকি বাড়ছে। প্রাণহানি এড়াতে অরক্ষিত লেভেল ক্রসিং বৈধ করতে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকের মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে। পাশাপাশি গেটম্যান নিয়োগে কার্যকর উদ্যোগ নেওয়া হবে আশ্বাস জেলা প্রশাসনের। শুধু এলজিডি না, রোডস অ্যান্ড হাইওয়ে সহ আরও যেগুলো গভর্নমেন্ট বডি আছে, এগুলোর সাথে আলোচনা করে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকের মাধ্যমে এটা আসলে এটা সেটেল করতে হবে যে আমাদের যেগুলো বিজি রোড আছে এগুলো আসলে লেভেল ক্রসিং দিতে হবে। স্পিড ব্রেকার বাড়ানোর চেষ্টা করব, স্পিড ব্রেকারের হাইটের বিষয়টা করব, রাস্তা স্লপ করব, এবং আমরা অতি সত্বর গেটম্যান সহ এখানে ব্যারিয়ার দেওয়ার জন্য আমরা রেল কর্তৃপক্ষের কাছে প্রাথমিকভাবে আমরা সেটা উপদেশ দিয়েছি। অরক্ষিত লেভেল ক্রসিং এবং নানা অপরাধ কর্মকাণ্ডে রেল লাইনে বাড়ছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ। আধুনিক রেল ব্যবস্থাপনা গড়ে তোলার পাশাপাশি প্রয়োজন মানুষের মাঝে সচেতনতা। মাসুদ আলম, এখন, কুমিল্লা। রাঙামাটিতে বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা। এতে হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা, যাদের মধ্যে বেশিরভাগই শিশু ও বৃদ্ধ। হঠাৎ করে রোগী বাড়ায় হিমশিম অবস্থা চিকিৎসকদের। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাঙামাটি জেনারেল হাসপাতাল থেকে যুক্ত আছেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল। জানাবেন, বর্তমানে হাসপাতালে কতজন রোগী ভর্তি রয়েছেন আর চিকিৎসা পেতে কোনো ভোগান্তি রয়েছে কিনা? উজ্জ্বল, আপনি যেমনটা বলছিলেন যে শীতের তীব্রতা বাড়তে শুরু করছে ধীরে ধীরে রাঙামাটিতে। এই কারণে আসলে শীত প্রভাবে ঠান্ডা জনিত যে রোগী সেই সংখ্যাটি আসলে বেড়ে চলেছে। আমরা এখানে কথা বলেছিলাম হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে, তারা যেটি বলছেন যে গত 3 দিনের হিসাবটাই তারা বলছিলেন যে শিশু এবং বয়স্করাই মূলত এই ঠান্ডা জনিত রোগে ভুগছেন বেশি। এর মধ্যে শিশু ওয়ার্ডে আমি কথা বলেছিলাম 1 তারিখে 4 জন শিশু ভর্তি হয়েছিলেন, 2 তারিখে 5 জন এবং আজকে 9 জন রোগী ভর্তি আছেন। একই সঙ্গে সাধারণ যে ওয়ার্ড রয়েছে সেখানেও 9 জন রোগী ভর্তি আছেন। প্রতিদিন এখানে হাসপাতালে 2 থেকে 300 রোগী আসেন বহির্বিভাগে চিকিৎসা নেওয়ার জন্য। এর মধ্যে একটি উল্লেখযোগ্য সংখ্যক হচ্ছে এই ঠান্ডাজনিত রোগী সংখ্যা। একটু আমি বলে রাখি যে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে যিনি আবাসিক চিকিৎসা কর্মকর্তা রয়েছেন ডাক্তার শওকত আকবর খান, তিনি যেটি বলছেন যে এই ধরনের সমস্যার ক্ষেত্রে তারা পর্যাপ্ত ব্যবস্থা নিয়ে রেখেছেন এবং সেই কারণে কোনো রোগীকে এখান থেকে এখন পর্যন্ত ফেরত যেতে হয়নি কিংবা বাইরেও রেফার করতে হয়নি। আমি সকাল থেকে এখানে যেটি দেখেছি যে চিকিৎসার জন্য পর্যাপ্ত তারা পদক্ষেপ নিয়েছেন, বিশেষ করে নার্স এবং চিকিৎসকরা যে ধরনের সমস্যায় রোগীরা ভুগছেন সেই সমস্যাগুলো সমাধানে তারা উদ্যোগ নিয়েছেন। এই পরিস্থিতিতে যেটি হয়েছে যে রাঙ্গামাটির আপনি জানেন যে 9টি আরো উপজেলা রয়েছে, সেখানে 31 বেডের হসপিটাল গুলো রয়েছে এবং রাঙ্গামাটি এই সদরে জেনারেল যে হাসপাতাল আছে সেখানে 100 শয্যা বিশিষ্ট এই হাসপাতালটি। সেই উপজেলাগুলো থেকে যখন
রোগীরা সেই ধরনের রোগীরা যখন এই চিকিৎসা সেবা থেকে কিছুটা সংকটে পড়েন, তাদেরকে আসলে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয় এবং সেখান থেকে এখানে চিকিৎসা হয়। এখানে যদি কোনো সমস্যা তৈরি হয় সেখান থেকে আবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অর্থাৎ সেবা ক্ষেত্রে এখন পর্যন্ত রাঙ্গামাটি জেলায় হাসপাতালে কোনো ধরনের সংকট বা সমস্যা তৈরি হয়নি। আমি একটুখানি বলে রাখি, রাঙ্গামাটি জেলার মোট যে লোক সংখ্যা সর্বশেষ আদমশুমারি অনুযায়ী সেখানে হচ্ছে 6,46,486 জন। এই রাঙ্গামাটি সদরেই রয়েছে 1,46,591 জন। এই চিকিৎসা সেবাগুলো মূলত এই হাসপাতাল থেকে তারা গ্রহণ করে থাকেন। রাঙ্গামাটি থেকে এই ছিল আমার কাছে সবশেষ। উজ্জ্বল। রাঙামাটিতে বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউর রহমান। নাটোরের ক্ষেত থেকে পেঁয়াজ তুলতে শুরু করেছেন চাষিরা। ফলনের পাশাপাশি দাম ভালো পাওয়ায় খুশি তারা। কৃষি বিভাগের প্রত্যাশা, নতুন পেঁয়াজ বাজারে এলেই ঊর্ধ্বমুখী পেঁয়াজের বাজার দর কমবে। নাটোর থেকে মাহবুব হোসেনের প্রতিবেদন, ছবি তুলেছেন জাহিদুল ইসলাম সুমন। নাটোরের নলডাঙ্গা উপজেলার সরকুতিয়া গ্রামের পেঁয়াজ চাষি হাফিজুল ইসলাম চলতি মৌসুমে 2 বিঘা জমিতে আগাম জাতের পেঁয়াজ চাষ করেন তিনি। রোপণের 90 থেকে 110 দিনের মধ্যেই ক্ষেত থেকে তুলতে শুরু করেছেন পেঁয়াজ। বিঘাপ্রতি 50 থেকে 60 হাজার টাকা খরচ করে বিঘায় ফলন পাচ্ছেন 90 থেকে 100 মণ। তাছাড়া প্রতি কেজি উৎপাদন খরচ 16 থেকে 17 টাকা পড়লেও বিক্রি করছেন 70 থেকে 75 টাকায়। ভারতের নাসিক N53 জাতের এই পেঁয়াজ চাষে খরচ কম হয় প্রতি বছর আগ্রহ বাড়ছে নাটোরের কৃষকদের। উচ্চ ফলনের পাশাপাশি মৌসুমের শুরুতে দাম ভালো পাওয়ায় লাভবান হচ্ছেন চাষিরা। ইতিমধ্যে নতুন এই পেঁয়াজ বাজারে তুলতে শুরু করেছেন কৃষকরা। সর্বনিম্ন 2,800 থেকে 3,000 টাকা মণ পেঁয়াজ বিক্রি করছেন তারা। তবে নতুন এই পেঁয়াজ আগামী 1 সপ্তাহের মধ্যে পুরোপুরি বাজারে উঠলে পেঁয়াজের বাজার দর কমে যাওয়ার আশা কৃষি বিভাগের। আমরা বিঘা প্রতি এটা ফলন পাই মোটামুটি 90 থেকে 100 মণ হারে। দামও মোটামুটি ভালো আছে এবছর। পেঁয়াজের খরচও কম, মানে বিঘাকে 120-100 মণ হারে হয়। পেঁয়াজ যখন বাজারে যাবে এবং অন্য পেঁয়াজের চাহিদাটা কমে যাবে এবং আপনার দাম কম হবে। বছরের জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3 মাস পেঁয়াজ চাষের জন্য আপৎকালীন সময়। এই সময়টা বর্ষাকাল হওয়ায় বাজারে সরবরাহ কমে যাওয়ার পাশাপাশি বাড়ে দামও। তবে কৃষি বিভাগ আপৎকালীন সময়ে পেঁয়াজের চাহিদা পূরণের পাশাপাশি দাম নিয়ন্ত্রণে আনতে প্রতি বছর পেঁয়াজ চাষে কৃষকদের প্রণোদনা দিয়ে আসছে। সার বীজের পাশাপাশি নগদ টাকা প্রণোদনা দেওয়ায় এবছর জেলায় 500 জন কৃষক 450 বিঘা জমিতে চাষ করেন গ্রীষ্মকালীন পেঁয়াজ। আমরা নলডাঙ্গা উপজেলায় 150 জনকে কৃষককে গ্রীষ্মকালীন পেঁয়াজ নাসিক N53 প্রণোদনা দিয়েছি, বীজ দিয়েছি, সার দিয়েছি, ওষুধ দিয়েছি। গত বছর নাটোর জেলায় গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন হয়েছিল 2,500 টন। এবছর সেখানে 1,800 মেট্রিক টন, যার আনুমানিক বাজার মূল্য 13 কোটি টাকা। মাহবুব হোসেন, এখন নাটোর। ব্রাহ্মণবাড়িয়ার নদী ও খাল বিলে মিলছে না পর্যাপ্ত দেশি মাছ, এতে উৎপাদন কমেছে আশুগঞ্জের চরলালপুর শুটকিপল্লীতে। এই অবস্থায় শুটকির দাম বৃদ্ধির শঙ্কা রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। নদী থেকে অনিয়ন্ত্রিতভাবে বালু উত্তোলন সহ নিষিদ্ধ জাল দিয়ে পোনা নিধনের ফলে সংকট বাড়ছে বলে দাবি মৎস্য বিভাগের। আজিজুল সঞ্চয়ের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে বৃহৎ আনন্দবাজারে দীর্ঘদিন ধরে দেশীয় মাছের সংকট চলছে। পুঁটি, বাইম ও ট্যাংরা সহ যে কয়েক প্রজাতির মাছ মিলে তাও দিন দিন ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। দেশীয় মাছের দাম নিয়ে রয়েছে ক্রেতা বিক্রেতার পাল্টাপাল্টি অভিযোগ। কয়েক বছর আগেও তিতাস নদীতে বৈচা, গুচি, বাইম, কাইক্কা, ট্যাংরা, সরপুটি সহ বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ পেতেন জেলেরা, যা স্বাদেও ছিল অনন্য। এছাড়া জেলার খাল বিলেও মিলত প্রচুর মাছ। তবে দখল দূষণ, অপরিকল্পিত বালু উত্তোলন, কারেন্ট জালের ব্যবহার সহ নানা কারণে এখন নদী খাল বিলে পর্যাপ্ত মাছ না মেলায় কষ্টে দিন কাটাচ্ছেন মৎস্যজীবীরা। প্রচুর মাছ আসছিল, বুঝলি, অনেক 2 বছর ধরে রিং জাল বাইরিয়া অক্ষর একবার আনা মাছ হয় না। ডিম শহরে মেরালা মাছের আর মোর পরবর্তী আর মাছ পাওয়া যায় না। এদিকে ভরা মৌসুমেও চাহিদা মতো দেশীয় মাছ না পাওয়ায় সংকটে আশুগঞ্জের শতবর্ষী চরলালপুর শুটকিপল্লী। প্রতি মৌসুমে এখান থেকে প্রায় 150 কোটি টাকার শুটকি দেশে বিদেশে সরবরাহ করা হয়। উৎপাদন কমায় এবার 1/3 আয় কমার শঙ্কা ব্যবসায়ীদের। নদীতে মাছ কম, তারপরে অন্য বছর যে মাছের একটা
ছিল, এই মাছগুলো আমরা এখন দেখতে পাইতেছি না। আমাদের ব্যবসাটা একটু সংকটই, মানে আমরা দেশি মাছ না হইলে আমরা তো শুটকি দিতে পারি না। মৎস্য বিভাগ বলছে মাছের প্রজনন ব্যবস্থা স্বাভাবিক রাখতে পারলে বাড়বে উৎপাদন। এজন্য অবৈধভাবে পোনা নিধনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান তারা। মৎস্য দপ্তর ব্রাউনবাড়িয়া থেকে আমরা নিয়মিত মোবাইল কোর্ট এবং অভিযানগুলো পরিচালনা করে যাচ্ছি। আমরা আশা করি অচিরে আমাদের মাছের উৎপাদন বৃদ্ধি পাবে বলে আমরা আশা করি। চর লালপুরে উৎপাদিত শুটকি আকার ও মান ভেদে প্রতি কেজি বিক্রি হয় 500 থেকে 2000 টাকা দরে। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া। আরএফএল গিজারে আছে ওয়ার্ল্ড ফ্লো টেকনোলজি, যা পানি গরম করে 20% কম বিদ্যুৎ খরচে, আর একবার অন করলেই পানি গরম থাকে 24 ঘন্টা। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। স্বাস্থ্যসেবা সহজ ও জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সরকারি উদ্যোগে প্রত্যন্ত অঞ্চলে স্থাপন করা হয়েছে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। এসব কেন্দ্রে স্বাস্থ্যসেবায় মা ও শিশুদের বিশেষ গুরুত্ব দেওয়া হয়। তবে জনবল সংকট থাকায় প্রয়োজনীয় চিকিৎসা নিতে বঞ্চিত হচ্ছে অনেকেই। এমন চিত্রে দেখা মেলে হবিগঞ্জের অধিকাংশ স্বাস্থ্যকেন্দ্রেই, যেখানে মাত্র 1 থেকে 2 জন জনবল দিয়েই চলছে স্বাস্থ্যসেবা। হবিগঞ্জ থেকে কাজল সরকারের প্রতিবেদন। হবিগঞ্জের মাধবপুরের চৌমুহনী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। সীমান্ত এলাকার প্রায় 40,000 মানুষের অন্যতম আস্থা এই চিকিৎসা কেন্দ্র। বিনামূল্যে মা ও শিশুদের শতভাগ চিকিৎসা দেওয়ার কথা থাকলেও জনবল সংকটে ধুঁকছে এই স্বাস্থ্যকেন্দ্র। ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। প্রায় 25,000 লোকের সমাগম এই ইউনিয়নে, কিন্তু কোনো ভালো ডাক্তার মানের কোনো ডাক্তারই নাই। এমবিবিএস ডাক্তার আছে, কিন্তু এমবিবিএস ডাক্তার আমরা আজ পর্যন্ত দেখি নাই। আপনার শরীরে জ্বর, ব্যথা, এগুলো ওষুধ ঠিক মতো পাওয়া যায় নাকি? আমি তো চেক আপ করতাম চাইছিলাম, ওনারা না করছে, চেক আপ করছে না। আমরা এই তো অসুবিধা পড়ে হই, নাইলে তো থাকলে দিয়া দেয়া, না থাকলে তো নাই যাই গিয়ে। একই চিত্র জেলার মোট 52টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের। প্রতিটি কেন্দ্রে 6টি পদে কমপক্ষে 10 জন থাকার কথা থাকলেও নেই সেই পরিমাণ লোকবল। অথচ বেশিরভাগ কেন্দ্র চলছে মাত্র 1 থেকে 2 জন কর্মী দিয়ে। গুরুত্বপূর্ণ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের 52টি পদের বিপরীতে আছেন মাত্র 10 জন। আর পরিবার কল্যাণ পরিদর্শকের 101টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র 60 জন। একটা ডেলিভারি মা যখন আসে, মাকে রেখে কোথাও একটু সময় জন্য সরা যায় না। সেই তুলনায় অন্তত আমার মতো 2 জন এফডব্লিউবি একটা সেন্টারে থাকা দরকার। পাশাপাশি একজন এসএসসিএমও এক পোস্টিং থাকা দরকার, যা আমার এখানে নেই। একজন ফার্মাসিস্টের পোস্ট আছে, উনি নাই। মেডিকেল অফিসারও আছে, একজনের পোস্ট নাই। সেকমো একজনের পোস্ট নাই। ভিজিটার এখানে 2 জনের মধ্যে আমরা একজন। এমএলএস আছে একজন, নাইট গার্ডও একজন। এগুলো নাই আর কি, আমরা 2 জন আছি, ভিজিটার আর আয়া শুধু। জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলছেন, মামলা সংক্রান্ত জটিলতার কারণে বন্ধ আছে নিয়োগ প্রক্রিয়া। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রতিনিয়ত জানানো হচ্ছে বলেও জানান তিনি। মামলাজনিত জটিলতায় এটা আটকে আছে, তবে আমাদের অধিদপ্তর কর্তৃপক্ষ চেষ্টা করতেছে যত দ্রুত সম্ভব যাতে একটু লোকবল দেওয়া যায়। বিনামূল্যে ঔষধ সরবরাহ সহ এসব ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিচালনায় ব্যয় হচ্ছে কোটি কোটি টাকা। তবে জনবল সংকটের কারণে ব্যর্থ হচ্ছে সেবা কার্যক্রম। এ অবস্থায় শিগগিরই জনবল নিয়োগের দাবি স্থানীয়দের। কাজল সরকার, এখন হবিগঞ্জ। দেশজুড়ে সামরিক আইন জারির আদেশে সাধারণ মানুষ, বিরোধী দল আর বিভিন্ন সংগঠনের তোপের মুখে কয়েক ঘন্টার মধ্যেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউল। দেশটির প্রেসিডেন্ট জানান, ক্যাবিনেট বৈঠকের পর প্রত্যাহার করে নেওয়া হবে মার্শাল ল। এই ঘটনায় দেশ জুড়ে শুরু হয়ে গেছে তোলপাড়। প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করছেন বিরোধী দলীয় নেতারা। সামরিক আইন জারির প্রতিবাদে বিক্ষোভ করেছে দেশটির শ্রমিক ইউনিয়ন। এই ঘটনার পর দেশটির শেয়ার বাজারে সূচকের বড় ধরনের পতন হয়। এর আগে মঙ্গলবার রাতে সামরিক আইন জারি করে কারণ হিসেবে ইউন সুক ইউল বলেন, উত্তর কোরিয়ার হুমকির কারণে নিজেদের নিরাপদ রাখতে এই উদ্যোগ নিয়েছিলেন তিনি।
বর্ণিল আলোকসজ্জার নানা আয়োজনে দেশে দেশে চলছে বড়দিনের প্রস্তুতি। ময়দা, চিনি, মধু ও মশলা দিয়ে হাঙ্গেরিতে বানানো হয়েছে জিঞ্জার ব্রেড হাউস, যেখানে ফুটিয়ে তোলা হয়েছে ক্রিসমাসের নান্দনিক আবহাওয়া। চিলি ও মেক্সিকোর রাস্তায় শোডাউন করেছে ওয়াল্ট ডিজনির মিকি মাউস, স্পাইডারম্যান সহ বিখ্যাত সব কার্টুন চরিত্র। নান্দনিক সাজে সেজেছে হোয়াইট হাউস ও লন্ডনের 10 নম্বর ডাউনিং স্ট্রিট। প্রতিবেদনে থাকছে বিস্তারিত। রাস্তায় হাঁটছে ওয়াল্ট ডিজনির মিকি মাউস, দ্য লিটল মারমেইড, লায়ন কিং ও স্পাইডারম্যান। বড়দিন সামনে রেখে চিলির রাজধানী সান্তিয়াগোতে জাঁকজমক এই ডিজনি প্যারেড শো, যার নাম দেয়া হয়েছে প্যারিস প্যারেড। ডিজনির নান্দনিক এই চরিত্রগুলো দেখতে রাস্তায় জড়ো হন শত শত মানুষ। স্থানীয়দের পাশাপাশি প্যারেড শোতে অংশ নেন শিশুসহ কার্টুন প্রেমীরাও। পছন্দের এই কার্টুন চরিত্রগুলো দেখে আত্মহারা ভক্তরা। Parece genial esto, una buena instancia para los niños para que aprendan, para que se desarrollen. Más gente, la organización debería ser un poquito mejor, pero los niños lo disfrutan, que es lo importante. চিলির পাশাপাশি বড়দিন উৎসবের আমেজ লেগেছে হাঙ্গেরিতেও। ময়দা, চিনি, মধু ও ডিম দিয়ে তৈরি করা হয়েছে জিঞ্জার ভিলেজ। ব্যতিক্রম এই আয়োজনে অংশ নিয়েছে হাঙ্গেরির স্লোভাক সংখ্যালঘু সম্প্রদায়। জিঞ্জার ব্রেড দিয়ে অবিকল ফুটিয়ে তোলা হয়েছে 100টি বাড়ির মডেল, গির্জা, ট্রেন ও দেশটির নিজস্ব সংস্কৃতি। রুটি দিয়ে তৈরি করা হয়েছে ল্যাম্পোস্ট সহ নানা আকৃতি। নান্দনিক এই কারুশিল্প দেখতে প্রতিদিন জিঞ্জার ব্রেড হাউসে ভিড় করছেন দর্শনার্থীরা। স্লোভাক সরকারের কর্মকর্তা জানান, শিশু, বৃদ্ধ সবাই ব্যক্তি উদ্যোগে নির্মাণ করেছেন এই হাউস। Kandelláberek a kiegészítői a mézeskalács falunknak, ledekkel van bevezetékelve. 20 kg porcukrot, 20 kg mézet, 220 darab tojást, és 2 ez a hosszú doboz fűszem. এদিকে মেক্সিকোতেও চলছে বড়দিনের প্রস্তুতি। ডিজনির কার্টুন চরিত্রগুলো নিয়ে দেশটির বিভিন্ন সড়কে চলছে প্যারেড। এদিকে যুক্তরাজ্যেও বইতে শুরু করেছে ক্রিসমাসের হাওয়া। ডাউনিং স্ট্রিটের বাইরে ক্রিসমাস ট্রি লাইট জ্বালিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। স্ত্রী ভিক্টোরিয়াকে নিয়ে উৎসবে ক্রিসমাস মৌসুমের উদ্বোধন করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এদিকে শেষবারের মতো হোয়াইট হাউসে বড়দিন পালন করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন। বড়দিন উপলক্ষে বাহারি আলোকসজ্জায় সেজেছে হোয়াইট হাউস। উৎসব আয়োজনের উদ্বোধন করে দেশবাসী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানান ফার্স্ট লেডি। Merry Christmas, happy holidays. We love you all. Thank you. এবার 83টি ক্রিসমাস ট্রি দিয়ে সাজানো হয়েছে হোয়াইট হাউস। শান্তির প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে কাগজের 2200-টিরও বেশি ঘুঘু ও 28,000-এরও বেশি নান্দনিক কারুকাজ। বড়দিনে এবার হোয়াইট হাউস পরিদর্শনে অংশ নেবেন প্রায় 1 লাখ মানুষ। উজ্জ্বল হাফিজ, এখন বিশ্ব। শেষ করছে এখন বাজার। তার আগে শিরোনামগুলো আরো একবার। He does go full of stumps and to give Bangladesh their first test match win. 15 বছর পর উইন্ডিজের মাটিতে বাংলাদেশের টেস্ট জয়। ক্যারিবীয়দের 101 রানে হারালো টাইগাররা, সিরিজে সমতা। বাংলাদেশ ভারত সম্পর্কের সংকট চূড়ান্ত সীমায়, মত বিশ্লেষকদের। জোরালো প্রতিবাদে কূটনৈতিকভাবে শক্ত অবস্থানে বাংলাদেশ। আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসছেন প্রধান উপদেষ্টা। কাল ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক। আসছে জাতীয় ঐক্যের ডাক। কুমিল্লা অঞ্চলে বেশিরভাগ রেল ক্রসিংই অবৈধ। সুরক্ষিত না করে বিপুল ব্যয়ে অপ্রয়োজনীয় 6টি স্টেশন নির্মাণ রেলওয়ের। আর এই ছিল এখন বাজেটের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv এবং ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।